গতকালকে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে আমাদের বোলিং দেখে সবাই কম বেশি হতাশ হয়েছে। গ্রিন টপ উইকেট ছিল, মানে উইকেটে একটু সবুজ ঘাস ছিল। প্রথম দিনের মতো অত চকচকে গ্রিন ছিল না, একটু ছিল। শুরুতে আমি বলছিলাম এটা ছদ্মবেশী উইকেট, কিন্তু একটু গ্রিন তো ছিল। আমাদের তিনটা সেমি এক্সপ্রেস বোলার, একটা এক্সপ্রেস বোলার, দুইটা সেমি এক্সপ্রেস বোলার, মানে সবাই 140 টাচ করে, একজন 150 টাচ করে, এই তিনটা বোলার। ফলে আমরা আশা করছিলাম যে আমরা পাকিস্তানের যে ব্যাটিং মেরুদণ্ডটা এটা ভেঙে দিতে পারবো। অল আউট করতে না পারলেও কালকেই আমরা মেরুদণ্ড ভেঙে দিতে পারবো, এটা আমরা প্রত্যাশা করছিলাম। স্পিনারদের কাছ থেকে এখনই এই প্রত্যাশা করা যাবে না, ওরা হয়তো সেকেন্ড ইনিংসের বা আরও একটু পরের দিকে, ইনিংসের আরও একটু পরের দিকে মোর এফেক্টিভ হবে। কিন্তু আমাদের পেসারদের নিয়ে একটা হতাশা কাজ করতেছে। এমনকি আমাদের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন ভাই প্রেস কনফারেন্সে এসে বলছেন যে সবুজ উইকেট দেখে বোলাররা একটু এলোমেলো হয়ে গেছে, তারা ডিসিপ্লিন চ্যানেলে বল করতে পারে নাই। এখন আমাদের তাওসিফ পান, সে একজন ক্রিকেট বিশ্লেষক, সে তার ফ্লাডলাইট পেজে সে এবং অন্য একজন অ্যাডমিন একটা ভালো কোশ্চেন তুলছে যে এই যে তিনজন সেমি এক্সপ্রেস বোলার, এনফোর্স করার বোলার, এই তিনজন এনফোর্স করার বোলার দলে থাকলে কি আসলে ডিসিপ্লিন বোলিং আশা করা যায়? আমি এখানে কোশ্চেনটা এভাবে করতে চাই যে আপনার 11 যদি ডিসিপ্লিন না হয়, তাহলে আপনি ডিসিপ্লিন বোলিং কেন আশা করেন? আমাদের এই 11-এ যে পেস বোলিং নিয়ে আমরা নামছি, যে ইউনিটটা নিয়ে নামছি, এটা তো ডিসিপ্লিন না। একই রকম তিনটা বোলার, কেউ একটু জোরে করে, কেউ তার চেয়ে একটু কম জোরে করে, কেউ আবার মাঝামাঝি করে, এই তো। মানে তিনজন একই রকম বোলার, বরং নাহিদ রানা ছাড়া বাকি দুজন স্কিল সেটেও বেশ পিছানো। এই জায়গাটায় আমি একটু আলোচনা করতে চাই। ওখানে তানরা মূলত বলছে যে ক্রাইসিস, যে আমাদের ভেরিয়েশনওয়ালা পেসারদের ব্যাকআপ নাই। না, আমি আলোচনা করতে চাই যে আমাদের ব্যাকআপ আছে, সেই ব্যাকআপগুলোকে আমরা কাজে লাগাচ্ছি কিনা, সেই জিনিসটা আজকে একটু আলোচনা করতে চাই। দেখেন, আমি সবসময় বলি বাংলাদেশের ক্রিকেটে শুধু পেস বিপ্লব হয়েছে তা না, খুব ভেরিয়েশন সম্পন্ন একটা পেস বিপ্লব হচ্ছে। যে জায়গাটায় আমি গর্ববোধ করি যে আমাদের পেস বোলাররা এক একজন এক এক ধরনের। এইটা মুশকিল হচ্ছে কি, টেস্টে ব্যালেন্সটা হাসান একা না থাকলে নষ্ট হয়ে যায়। কারণ শর্টার ফরম্যাটে মুস্তাফিজ আর শরীফুল ব্যালেন্সটা এত সুন্দর করে ফেলে, এর সঙ্গে তানজিম সাকিব থাকুক, নাহিদ রানা থাকুক, তাসকিন থাকুক, যে কোনো একজন দুজন, মানে এই কম্বিনেশনটা দিয়ে আপনি যেভাবে লাগান, পারমুটেশন কম্বিনেশনের যে অঙ্কই করেন না কেন, ওটা ব্যালেন্সড হবেই। ফলে ওখানে শরীফুল এবং মুস্তাফিজ এই ব্যালেন্সটা নিয়ে আসে, ওদের উপস্থিতি ব্যালেন্সড। কিন্তু লঙ্গার ফরম্যাটে প্রবলেম হচ্ছে আমরা একমাত্র ব্যালেন্সড বোলার হিসাবে ইউজ করি হচ্ছে ব্যালেন্স করার জন্য, এই বোলিং অ্যাটাকটাকে, পেস বোলিং অ্যাটাকটাকে ডিসিপ্লিন করার জন্য একমাত্র ইউজ করি হাসান মাহমুদকে। এখন হাসান মাহমুদ নাই মানেই জিনিসটা মনোরনাস হয়ে গেছে। এটা তো হওয়ার কথা ছিল না রে ভাই। আমাদের তো আরও এরকম ডিসিপ্লিন বোলার আছে। ডিসিপ্লিন বোলার বলতে ওই চ্যানেলে বল করতে পারা এবং সেম মুভমেন্ট করতে পারা। আমরা মূলত তো এইটা চাই যে যখন দুজন আপনার বোলার থাকবে, যে ব্যাটসম্যানকে ব্যাকফুটে খেলানোর চেষ্টা করবে, যেটা ওরা বলছে এনফোর্স করার বোলার, তো দুজন বোলার থাকবে ব্যাটসম্যানরে ব্যাকফুটে খেলানোর চেষ্টা করতেছে, ফাইন, এটা আমাদের খুব জরুরি। টেস্টে 20 উইকেট নিতে চাইলে এরকম দুজন বোলার আপনার দলে থাকা খুব জরুরি। কিন্তু তিনজনই যদি এরকম বোলার হয় এবং তিনজন যদি সে কাজটা প্রপারলি না করতে পারে কোনো দিন, তাহলে তো কেলেঙ্কারি। তাইলে তো তিনজনই যে কোনো একজনকে তো অন্তত প্রপারলি করতে হবে। সেটা যদি তিনজনই করতে না পারে, তখন তো আপনার খুব মিস হবে যে সিমে মুভমেন্ট হচ্ছে না, কেউ একজন মুভমেন্ট করতে পারতেছে না, ওকে বাদ দেন মুভমেন্ট, কেউ কন্ট্রোল বোলিং করতে পারতেছে না, মানে টানা চ্যানেলে বল করে যাওয়া, ফিফথ স্টাম্প সিক্সথ স্টাম্পে বল করে যাওয়া, সেটাও কেউ করতে পারতেছে না। ফলে কি হচ্ছে, সবাই গিয়ে গায়ের জোরে শর্ট বল করতেছে, ব্যাকফুটে খেলতেছে, কিন্তু ব্যাকফুটে গিয়ে পুল করতেছে। এই যে কালকে নাহিদ রানারে যে খেললো, নাহিদ রানা কি খুব খারাপ বল করছে? নাহিদ রানা যখনই শর্ট বল করছে ওরা পুল করে দিছে, ব্যাকফুটেই খেলছে, ব্যাকফুটে খেলাতে চেয়েছে, ব্যাকফুটেই খেলছে, ব্যাকফুটে পুল করে দিছে, ব্যাকফুটে অন্যান্য যে শটগুলো করার সেগুলো করছে। এখন সব সময় আপনি ব্যাকফুটে খেলাবেন না, ফ্রন্ট ফুটে খেলাতে হবে, মুভমেন্ট করাইতে হবে, চ্যানেলে বল করতে হবে, তাহলে আপনার উইকেট পাওয়ার বিকল্প সম্ভাবনা বাড়বে। সেক্ষেত্রে হাসান না থাকায় বিপদ হয়ে গেছে, হাসান ইনজুর্ড, এটা সবাই জানেন যে হাসান ইনজুরিতে বলেই নাই। তা নাহলে হাসানকে ছাড়া তো এখন আমাদের টেস্ট 11 কল্পনা করা যায় না। যায় না কেন? এইটাই হচ্ছে আমাদের ব্যর্থতা, যে কেন যাবে না। প্রথম কথা হচ্ছে যে কালকে শরীফুল কেন খেললো না?
আমি তো তাসকিন, এবাদত এবং নাহিদ এই ৩ জনকে এক টেস্ট 11 এ এটা কল্পনাও করতে পারি না। এটা কেমনে সম্ভব? তাসকিন তার ৩-৪ দফা বিবর্তনের পরে এখন এসে হয়ে গেছে হচ্ছে একটা আ ছোটদের এনফোর্সার। আমি এটা আমার বলতে খারাপ লাগে। ওর ফিটনেস-টিটনেস মিলায় এখন যে অবস্থায় গেছে, এখন আর টেস্ট খেলার মতো অবস্থায় সে নাই। এই এনফোর্সমেন্ট দিয়ে ১৩৩-৩৪ এর জোরে বল, এটা দিয়ে আপনি কিছু করতে পারবেন না। ও ১ম দিকে ছিল 140 প্লাস বোলার, 145 প্লাস বোলার। তখন সে রিয়েলি থ্রেট করতে পারত, ব্যাকফুটে খেলাইতে পারত। তারপরে কন্ট্রোলটা গেইন করলো, পেস কমলো, একটু মুভমেন্ট শিখলো। ওকে, ওটাও আবার টেস্ট খেলার আরেকটা যোগ্যতা। এখন যেটা হয়েছে, এখন ২ টার কোনোটা নাই। এখন 145 এও বল করতে পারে না, 140 খুব একটা পার করতে পারে না, ছুঁইতে পারে না। আর কন্ট্রোলটাও হারায় ফেলছে ফিটনেসের কারণে। সেটা নিয়ে তো আলাদা কনটেন্টে কথা বলছি যে লাইভ ডিসিপ্লিন না থাকলে ওই বোলিং ডিসিপ্লিন থাকে না। ফলে তাসকিনের টেস্ট খেলার কোনো উপযোগিতা নাই। আর যেখানে তার দুজন পার্টনার হচ্ছে এবাদত এবং নাহিদ রানা, সেখানে চলতেই পারে না। এবাদত আর নাহিদ রানা একবার আয়নার সামনে দাঁড় করায় দিতে পারেন। হ্যাঁ, এবাদতের আপনার কাছে মনে হতে পারে যে মুভমেন্টটা নাহিদ রানার চেয়ে বেশি। আবার নাহিদ রানার ওখানে কন্ট্রোলটা বেটার। কিন্তু এন্ড অফ দ্য ডে দুজনেই একেবারেই এনফোর্সার। মানে দুজনই ওই ব্যাটসম্যানকে ব্যাকফুটে পাঠাতে চায়। এছাড়া তেমন বড় কোনো কিছু নাই। এবং এটা খুব জরুরি। ছোট ভাববেন না। টেস্ট জিততে গেলে আপনার এরকম ১-২ দুজন বোলার থাকলে খুব জরুরি। কিন্তু থার্ড বোলারটা কে? নতুন বলের আরেকটা বোলার কে? হাসান ইনজুরিতে। অবশ্যই শরীফুলের থাকা উচিত ছিল এবং সেটা তাসকিনের বদলে। শরীফুল যদি নিগেলে থাকে, ওই তানরা যে প্রশ্নটা তুলছে যে শরীফুলও যদি নিগেলে থাকে, আমরা তো জানি না যে শরীফুলরেও কেন নামানো হয় নাই। এখানে তো যেহেতু মুস্তাফিজ দীর্ঘকাল টেস্ট খেলে না, আমাদের আসলে লেফটি এবং বল কন্ট্রোল করতে পারা বোলার আর রেগুলারদের মধ্যে আছে শুধু শরীফুল। ফলে শরীফুল শুড বি দেয়ার। এখন আমরা ধরে নেই শরীফুলেরও ইনজুরি, নিগেল আছে কিছু একটা কারণে বাধ্য হয়েছে ম্যানেজমেন্ট ৩ জন এই ব্যাকফুটে পাঠানোর বোলাররে মাঠে একসঙ্গে নামাইতে। কিন্তু বাধ্য হবে কেন? কেন বাধ্য হলো? আমাদের দেশে আর ওরকম মুভমেন্ট করতে পারা কন্ট্রোলড বোলার নাই? এটা মানে একেবারেই আমাদের পাইপলাইন এটুকু? না, এইটুকু না। তাহলে এত বড়, বড় কথা বলতাম না এতকাল ধরে। এই যে টানা বলে যাচ্ছি পেস বিপ্লব হচ্ছে, নানা রকম ভেরিয়েশন হয়েছে, এগুলো যে বলে যাচ্ছি, এগুলো এই ভরসায় বলি নাই। এই কয়জন বোলারের ভরসায় বলি নাই। প্রথমত আমার খুব পছন্দের একটা বোলার হচ্ছে রবিউল। এই ছেলেটা রবিউল হচ্ছে এই হাসান মাহমুদের ব্যাচমেট। এবং আপনি বলতে পারেন আমি হাসানরে একটু ছোট করতেছি না। হাসান হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বোলার। প্রিয় ব্যক্তিত্ব, ক্রিকেট ব্যক্তিত্ব এখন। ওই যে মানুষ ক্রিকেট ব্যক্তিত্ব বলেন না? ও ক্রিকেট পার্সোনালিটি হিসাবে আমার খুব পছন্দ। আমি ওরে সামনাসামনি কখনো দেখি নাই। কিন্তু এত পছন্দ ওর, বোলিং পছন্দ ওর, হাসি পছন্দ ওর, অ্যাপিয়ারেন্স পছন্দ। কিন্তু হাসানের চেয়েও কোনো অর্থে রবিউল ভয়ানক জিনিস। রবিউলের পেসটা ওই হাসানদের মতোই 140 ছুঁইতে পারে চাইলে। কিন্তু মূলত 133, 135, 7, 8 এইরকম ওঠানামা করে। নিজেরে ওঠানামা করায়। এর চেয়ে বেশি যায় না। কিন্তু মুভমেন্টটা তার হাসানরেও কখনো ম্লান করে দিতে পারে। আমি অবশ্যই বলতেছি না যে সে রেডিমেটার হিসেবে হাসানের চেয়ে বেটার। কারণ হাসান টেস্টে অলরেডি এই কাজ করে দুনিয়ারে নাচাচ্ছে। কিন্তু রবিউল খুব কার্যকর বোলার। রবিউল গত ৪ সিজন বা ৩ সিজন আপনি যদি দেখেন, প্রতি সিজনে বিসিএল এবং এনসিএল এর টপ ৫ উইকেট টেকারের মধ্যে থাকে। ওর এভারেজ বোধহয় মাত্র ২০ বা এরকম কিছু। মানে ওর এভারেজ বাংলাদেশের বেস্ট বোলারদের চেয়ে বেশি। শোনেন এই ছেলেটার নাম কোথাও শোনেন? কোনো দল বা কোথাও শোনেন? শোনেন না। কারণ আমরা ওই মুখস্থ পাইপলাইন, ওই যে মুখস্থ ৮-১০ জন আছে ওর মধ্যে থেকে ঘোরাফেরা করি। তাতে তাদের প্যাটার্ন কি? তাদের উপযোগিতা কি? ওরা ভালো বলে ভালো। এইটা কোনো ব্যাপার না। আবার রবিউল ছাড়া আরেকটা ছেলের কথা বলি। এই ছেলেটার কথা আমি আসলে ওইভাবে জানতাম না। এই ছেলেটার নাম এনামুল। এও দেখলাম এনামুল লেখে এ দিয়ে। এই ছেলেটা হচ্ছে ঢাকাতে খেলে ফার্স্ট ক্লাস ক্রিকেট। ওরও এভারেজ ২৯। ওর ব্যাপারে আমাকে জুনিয়র ক্রিকেটাররা এবং জুনিয়র জার্নালিস্টরা বলল যে ওর মুভমেন্ট আরও দুর্দান্ত এবং কন্ট্রোল আরও দুর্দান্ত। ওকেও বিবেচনায় রাখা উচিত এবং আমি পরে স্ট্যাটিস্টিক্স দেখলাম যে আসলে ও গত ২-৩ সিজন ওই টপ ৫ বোলারের মধ্যেই থাকে।
তাহলে এই দুইজন বোলার, এবং সে সম্প্রতি বাংলাদেশ এই এমার্জিং টিমের হয়ে খেলছে, টাইগার্সের হয়ে খেলছে, সেখানে ভালো খেলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে, নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে এ দলের হয়ে খেলছে, সেখানে একটা ইনিংসে 3 উইকেট নিচ্ছে, দুর্দান্ত বোলিং করছে নাকি, আমি দেখি নাই। তাহলে রবিউল আছে, এনামুল আছে, মুকিদুল ইসলাম মুগ্ধ আছে, মুগ্ধ দুর্দান্ত বোলার, মুগ্ধ যেমন পেস আছে সেরকম কন্ট্রোল আছে। এই অপশনগুলোর আমরা কাজে লাগাচ্ছি না কেন? আমি তো মনে করি ধরেন কালকে যদি ক্রাইসিস হয়ে থাকে এই 11 করতে গিয়ে, যে হাসান শরীফুল কাউকে পাওয়া যাচ্ছে না, শরীফুলকে পাওয়া যাচ্ছে অবস্থায় না নামাইলে এর কোনো ব্যাখ্যা আমার জানা নাই। তাইলে আমি বলবো যে ম্যানেজমেন্ট একটা ব্রেইন ফিট কাজ করছে। আমি ধরে নিচ্ছি হাসান শরীফুল দুজনই অ্যাবসেন্ট, দুজনের কাউরেই নামানোর অবস্থা ছিল না। ওকে ফাইন, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে তাসকিনের বদলে খালেদের খেলা উচিত ছিল। খালেদের গত 2 টেস্টে পারফরমেন্স যেমনই হোক, খালেদ আগের খালেদ না, এখনকার খালেদ। আগে তো বুলেট খালেদ বলা হতো, এখন বুলেট খালেদের চেয়ে খালেদের কন্ট্রোল বেশি। ফলে খালেদ কালকে একটু হলেও ব্যালেন্স তৈরি করতে পারতো, চ্যানেলে বল করে যেতে পারতো, সেটা ওই 2 বোলারকে উইকেট পাওয়ার সম্ভাবনা বাড়ায় দিত। কিন্তু লং রানে এখানে এনামুল বা রবিউল নাই কেন? আমাদের এই সেট আপের আশেপাশে এরা দুজন নাই কেন? এই শরীফুল নাই বা নাই, হাসান নাই, এরকম পরিস্থিতিতে তো এই দুজনের একজনের থাকা উচিত, মিনিমাম মুগ্ধর থাকা উচিত, মুকিদুল ইসলাম মুগ্ধ, এরা নাই কেন? ইভেন আমাদের শর্টার ফরম্যাটে কালকে যদি সোস্টা না করুক, যদি মুস্তাফিজ ইঞ্জুরিতে পড়ে, মুস্তাফিজের ব্যাকআপকে সাকলাইন ছেলেটা কেবল গড়ে উঠতেছে। আমার তো ধারণা সাকলাইনরা যদি আপনি ঠিক মতো নার্সিং করেন, সাকলাইনও লঙ্গার ভার্সনে একটা বিকল্প হয়ে উঠবে। মানে আপনার লাইক টু লাইক বিকল্প করতে হবে। আমরা রাহুল দ্রাবিড় কেন করি? রাহুল দ্রাবিড় ইন্ডিয়াতে মৌলিক কাজ কি কি করছেন এটা কখনো আমরা ভাবছি? তার ভিতরে একটা হচ্ছে এই যে লাইক টু লাইক পাইপলাইন, এই টার্নটাই ওনার তৈরি করা। আগে ক্রিকেট দুনিয়ায় পাইপলাইনের ধারণাটা ছিল, সবাই বুঝতো যে যে বোলার থাকতেছে না তার মতো একজন বোলার আমার লাগবে। উনি এটার একটা এস্টাবলিশ টার্মে পরিণত করছেন, যে আপনার টিমে একজন খেলোয়াড় দরকার, টিম যখন এসওএস দিবে তখন আপনি বেস্ট খেলোয়াড়কে পাঠাবেন না। এটা শুনলে একটু হাস্যকর মনে হয় না, যে আমার হাতে বেস্ট খেলোয়াড় আছে আমি পাঠাবো না কেন? না, এই যে গদবাঁধা চিন্তা, মেশিনারি চিন্তা, এখান থেকে সরে আসতে হবে। আপনি যখন টিম করেন তখন শুধু বেস্ট খেলোয়াড়দের দিয়ে টিম করবেন না। আপনি দেখবেন কে কোন পজিশনে, কোন সিচুয়েশনে, কোন ভূমিকায় বেস্ট। আপনি শুধু পরিসংখ্যান দেখে আচ্ছা ওই সিলেকশন তো আমি আর আপনি অবশ্যই করতে পারি, তাই না? যে একটা 15 জনের টিম বা 11 জনের টিম দাঁড় করায় ফেলা। প্রথমে আমরা 6 জন ব্যাটসম্যান নিব, এবার লিগে সর্বোচ্চ রান করা 6 জনকে নিব। তারা সবাই যদি ওপেনার হয় কোনো সমস্যা নেই। এরপরে আমরা 5 জন বোলার নিব। এবার লিগের সেরা 5 জন বোলারকে নিব। তারা সবাই যদি একই রকম বোলার হয় কোনো সমস্যা নেই। এই তো আমাদের সিলেকশন ক্রাইটেরিয়া। কিন্তু রাহুল দ্রাবিড় বলতেছেন যে এভাবে সিলেকশন হবে না। তাতে যদি আপনার এমনও হয় যে বেস্টরা কয়েকজন বাদ পড়ে যাচ্ছে, তারা কেউ ঢুকতে পারতেছে না এই মুহূর্তে, তাদের ফাইট করতে দেন। কিন্তু আপনার যখন নির্দিষ্ট ধরনের খেলোয়াড় এর বিকল্প লাগবে, ওই নির্দিষ্ট ধরনের বিকল্প পাঠাইতে হবে, সেজন্য আপনার পাইপলাইনটাও হইতে হবে ওই বিকল্প সমৃদ্ধ। মানে আপনার হাসানের বিকল্প কোনোভাবেই তাসকিন না। এই জিনিসটা ম্যানেজমেন্ট যতদিন না বুঝবে, সিলেক্টররা যতদিন না বুঝবে, ততদিন আমরা এইসব কথা বলতে থাকবো যে এই যে ডিসিপ্লিন বোলিং হয় নাই, অমুক তমুক। হ্যাঁ, হতে পারে আজকে ফার্স্ট সেশনে আমার এই 3 জন সেমি এক্সপ্রেস বোলার এরা ছন্দ খুঁজে পাইলো, এরা পাকিস্তানিদের ব্যাকফুটে পাঠায় খুব দ্রুত উইকেটগুলো তুলে নিল। সেটা তো আমরা প্রত্যাশা করতেছি, ব্যাকফুটে পাঠানো বোলারদের, এক্সপ্রেস বোলারদের তো ওই সামর্থ্য আছেই। কিন্তু জিনিসটা তখনই পুরোপুরি ক্লিক করবে যখন আপনি প্রত্যেকের রিপ্লেসমেন্ট প্রপারলি হাতের কাছে রাখবেন। হাসান মাহমুদের জায়গায় রবিউল রেডি থাকবে, শরীফুলের জায়গায় এনামুল রেডি থাকবে, আপনার তাসকিনের জায়গায় তানজিম সাকিব রেডি থাকবে, বা তানজিম সাকিব আসলে রেডি থাকবে নাহিদ রানার জায়গায়, এবাদতের জায়গায় খালেদ রেডি থাকবে, মৃত্যুঞ্জয়কে লাইনে আনতে হবে। অনেকেই আমাকে মৃত্যুঞ্জয় নিয়ে রাগারাগি করেন, মৃত্যুঞ্জয়ের কত পটেনশিয়াল এটা আমরা কল্পনাও করতে পারি না। একটা 140 প্লাসে বল করা ওরকম কন্ট্রোলড বোলার সঙ্গে আবার দুর্দান্ত ব্যাটিং, মৃত্যুঞ্জয়কে রেডি রাখতে হবে। এই পুরো জিনিসটা আপনি যদি রেডি রাখতে না পারেন, তাহলে আপনি কোনো এক ফাইন মর্নিং উঠে আবিষ্কার করবেন যে আপনি এক গাদা বাহাতি স্পিনার দিয়ে 5 জন বোলারের কোটা পূরণ করে ফেলেছেন, যেটা দীর্ঘকাল আমরা করছি। এটা হয় না। এই যে আমাদের স্পিনটা নামছে, এটা আপনি দেখবেন আমাদের এই মিরাজ এবং তাইজুল এই প্রায় একই ঘরানার বোলার। এই দুজন গিয়ে
কতদূর কি করতে পারবে জানি না। 4th ইনিংসে এদের রোল হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে টিম সিলেকশন আমি বলব অবশ্যই ত্রুটিপূর্ণ। এখানে মিরাজ বা তাইজুল যেকোনো একজনকে ড্রপ করতে হতো। নাঈমকে ঢুকায় দিতে হতো। সবাই বলবেন, "মিরাজ আপনি কিভাবে ড্রপ করেন? মিরাজের ব্যাটে এত রান, মিরাজ এত ভালো করতেছে।" ভাই নির্দয় তো হইতেই হবে কখনো, কখনো। তাইজুলও তো লাস্ট সিরিজেই এক গাদা উইকেট পাইছে। যেকোনো একজনকে ড্রপ করতে হবে। আমি নির্দিষ্ট কাউরে ফিঙ্গার আউট করতেছি না। ড্রপ করে নাঈমরে ঢুকাইতে হবে। নাঈম দুর্দান্ত এফেক্টিভ অফ স্পিনার। এখানে আপনার 4th ইনিংসে একজন ওই ধরনের অফ স্পিনার খুব কার্যকর হয়ে যাবে। খুব কার্যকর হয়ে যাবে। যাই হোক, সেটা আমার ধারণা মিরাজ এবং তাইজুল মিলেও পারবে, কিন্তু পেস বোলিংটারে আরো ডিসিপ্লিন করতে গেলে আরো অপশন বাড়াইতে হবে। আমাদের লাইক টু লাইক অপশন বাড়াইতে হবে। সেই জিনিসটা করা হোক। তার আগে এই টেস্টটা ভালোই, ভালোই শেষ হোক। হোপফুলি যে খুব দ্রুত ফার্স্ট সেশন, সেকেন্ড সেশনে আমরা ওদের অল আউট করে ম্যাচে ফিরে আসবো। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।